নমস্কার। আজকের ভিডিওতে আজকে একটু এক্সপায়ারি রিলেটেড ভোলাটিলিটি তো যথেষ্ট ছিল, সেটা নিয়ে আলোচনা করব। সাথে সাথে কিছু স্টক নিয়েও আলোচনা করব এবং সবথেকে একটা ইম্পর্টেন্ট টপিকের উপর ডিসকাস করব যে এই মার্কেট ইনভেস্টরদের জন্যে ভালো নাকি ট্রেডারদের জন্যে ভালো, কীরকম হতে চলেছে। এই ভিডিওটা শুনলে অ্যাটলিস্ট পয়সা আসুক না আসুক অনেকটা পয়সা হয়তো বাঁচাতে পারবেন। একটু মন দিয়ে ভিডিওটাকে প্লিজ শুনবেন। ভালো লাগলে একটু লাইক করে দেবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে দেবেন। চলুন শুরু করি। প্রথমে বাজার যদি দেখেন, আজকে শুরুটা বেশ ভালো হয়েছিল। বেশ ভালো মানে বেশ উপরে গ্রিন ক্যান্ডেলে চলছিল। আমি যদি 15 মিনিটের চার্ট আপনাদের সামনে তুলে ধরি, বেশ একটা মোটামুটি একটা গ্যাপে ওপেন হয়ে মোটামুটি একটু উপরের দিকে কিন্তু গেছিল এবং 24,750ও ছুঁই ছুঁই করেছিল বা ছুঁয়েও ছিল। টিকতে পারেনি সেটা আলাদা ব্যাপার, কিন্তু 24,750 পর্যন্ত গেছিল। কিন্তু তারপর যে একটা প্রফিট বুকিং বলুন বা শর্ট বলুন বা এক্সপায়ারি রিলেটেড অ্যাডজাস্টমেন্ট বলুন, সেটা একটা আমরা দেখতে পাই। এবং জানেন আজকে মঙ্গলবার, এই প্রথম কিন্তু উইকলি এক্সপায়ারি মঙ্গলবার হলো এনএসির। তো তার একটা ভোলাটিলিটি আমরা আজকে কিন্তু দেখতে পেলাম এবং মোটামুটি 1-1.5 ঘন্টার মধ্যে বাজার কিন্তু অনেকটা কারেক্ট করে 24,500 কাছেও চলে এসেছিল। তারপর বন্ধ হতে হতে 580-তে বন্ধ দেয়। তো মার্কেট দেখুন, মার্কেট নিয়ে এইখানে যদি আপনি কমপ্লেন করেন যে মার্কেটটা কিছুই হচ্ছে না, তো আজকে কি কমপ্লেনটা কি আজকের জন্যে? তা তো নয়। মার্কেট তো 2 মাস ধরেই এরকম আছে, 2-3 মাস ধরে যাই বলেন না কেন। হ্যাঁ, আমাদেরও খারাপ লাগে যে এরকম কোনো কি বলে কোনো চাল নেই মার্কেটে। হয় পড়লে পর, না হলে উপরে যা, কিছু তো একটা কর। হ্যাঁ, তা নয় হঠাৎ করে ট্র্যাপ করা। তো এরকম ফেজ মার্কেটে আসে। এই জন্যই যে ব্যাপারটা আমি আপনাদেরকে বলে শুরু করেছি যে এই মার্কেটটা বুঝতে হবে ট্রেডারদের জন্য না ইনভেস্টরদের জন্য। আগে ইনভেস্টরদের জন্য বলি। হয়তো এই মার্কেট দেখে অনেকে অনেকে আপনারা মনে করবেন বা অন্যান্য জায়গায় শুনতেও হয়তো পাবেন যে এটা বিনিয়োগকারীদের জন্য খুব ভালো মার্কেট, ইনভেস্টরদের জন্য ভালো মার্কেট, যে এখন কনসলিডেট করছে, এখন আমরা শেয়ার কিনি, এই কিনি। কিন্তু যখন আমরা তো ইন্ডেক্সে তেমন কিনি না, আহ, তার ভেতরে মিড ক্যাপ স্মল ক্যাপ জাতীয় স্টকে রিটেলাররা বেশি ইনভেস্ট করে। ঠিক আছে, রিটেলাররা বেশি একদম লার্জ ক্যাপেও বেশি যায় না, একটু আমরা মিড অ্যান্ড স্মল ক্যাপ জাতীয় স্টককে বেশি ভালোবাসি। যদি সেই সব জায়গায় যান এবং কোয়ালিটি মিড অ্যান্ড স্মল ক্যাপ স্টকে দেখেন, তাদের কিন্তু প্রাইস টু আর্নিং রেশিও বা বিভিন্ন ওভার ভ্যালুয়েশনের যে প্যারামিটারগুলো আপনারা দেখেন, সেগুলো কিন্তু এখনও হাই। মার্কেট হয়তো উপর থেকে আবার নতুন হাই করেনি, মানে 26,000-এর উপরে ক্রস করেনি। মিড ক্যাপ স্মল ক্যাপ ইন্ডেক্সও নিচের দিকে, সব ধরনের ইন্ডেক্সই নিচের দিকে আছে। কিন্তু তাও ইন্ডিভিজুয়াল স্টকের যদি আপনি পিই রেশিও দেখেন, তাহলে কিন্তু যথেষ্ট হাইতে দেখবেন। যেমন গতকাল আমি আমার ভিডিওতে 5টা স্টক নিয়ে আলোচনা করেছিলাম, সেখানে কেইনস টেকনোলজি নিয়ে আলোচনা হয়েছিল। পিই দেখেছেন অনেক হাই। বিএসসি, সিডিএসএল পিই প্রায় 60-এর কাছাকাছি। তো মানে এনএসডিএলেরও আমরা পিই দেখলাম, সেটাও ওরকম 60-70-এর কাছাকাছি। তো যে কোনো আপনি যদি ভালো ভালো ধরুন ইলেকট্রনিক্সের, এখন আমাদের প্রাইম মিনিস্টারের তরফ থেকেও শোনা যাচ্ছে ইলেকট্রনিক্স রিলেটেড অনেক কথা শুনছেন, সেগুলো করতে গিয়ে যদি চিপ রিলেটেড কোম্পানিগুলো একটু দেখতে চান, সিজি পাওয়ার চিপ রিলেটেড একটা কোম্পানি, তারা চিপ ম্যানুফ্যাকচারিংয়ের মানে লাইসেন্স পেয়েছে। কিন্তু সিজি পাওয়ারের পিই যদি দেখেন, বিশাল বড়, বিশাল। ভ্যালুয়েশন কোনোটাই ভালো নেই। মানে ভালো মানে আমি বলছি সস্তা দামে। মানে বাইং কারা করে, আপনি গড়িয়াহাটের ওই সেল লাগলে, সেলের মধ্যে তো আমরা করি, চৈত্র সেল কথাই তো আছে তাই জন্য, তাই না? এই পুজোর কেনাকাটা আসছে, একটু সেলিং এর ব্যাপারগুলো আসে না, সেলে থাকলে আমরা কিনি। তো সেল লাগছে কই, দেখতে তো মনে হচ্ছে বাজার কিছুই করছে না, বরং 24,300 হয়তো ভেঙে দেবে ভেঙে দেবে এরকম লাগছে ক্রিটিক্যাল লেভেল। কিন্তু যখন আমরা কিনতে যাচ্ছি, তখন তো যে ভালো ভালো স্টক যদি আমি দেখি, তাদের তো ভ্যালুয়েশন ভালোই আছে, কমে তো নি। এবং পিই বরং 60-70 এরকম হয়ে আছে, কিছু কিছু পিই তো 100-র উপর হয়ে আছে। আপনি যে কোনো একটা ভালো স্টক জাস্ট আপনি নিচেও লিখতে পারেন যে মোটামুটি যে ভালো স্টকগুলো মিড ক্যাপ স্মল ক্যাপ জাতীয়, একটু পিই লিখে তার সামনে পিইটাও লিখবেন তো একটু।
দেখবেন যেগুলো ফ্রন্টলাইন স্টক, যে স্টকগুলোর নাম আমরা কেউ শুনিনি সেটা আলাদা ব্যাপার, কিন্তু যে নামগুলো আমরা শুনেছি বহু প্রচলিত ইন দ্য সেন্স মানে মার্কেটে ট্রায়েড অ্যান্ড টেস্টেড, অনেক ধরনের ঝড়ঝাপটা বিজনেস সাইকেলে সে সহ্য করেছে, এরকম যদি আপনারা কোম্পানিগুলো দেখেন, সেগুলো কিন্তু এখন ওই মাউথ ওয়াটারিং প্রাইসে আসেনি, বা অ্যাটলিস্ট ভ্যালুয়েশনে আসেনি। হয়তো প্রাইসটা ড্রপ করেছে, প্রাইসটা হয়তো উপর থেকে নিচে গেছে, কিন্তু পিই রেশিওটা কিন্তু বেশি কমেনি। এইটা একটু মাথায় রাখবেন যে খুব একটা যে দারুণ ভ্যালুয়েশনে মার্কেট এসেছে তা নয়। হ্যাঁ, ভ্যালুয়েশনটা কখন মনে হবে ভালো, যখন আর্নিংটা বাড়বে। পিই রেশিও তো আরেকটা হয় যে প্রাইসটা হয়তো এই থাকলো কিন্তু আর্নিংটা পরবর্তীকালে বেড়ে গেল, তখন পিই রেশিওটা কমে যাবে, তখন হয়তো একটু মাউথ ওয়াটারিং ব্যাপার হবে। কিন্তু দেখবেন বাজার ঠিক আগেই সেটা মানে কি বলে ডিসকাউন্ট করে নিয়েছে। সুতরাং ওই কোভিডের মতো সময় সস্তায় ব্যাপারগুলো পাওয়া, সেটা মনে হয় আমি গতকালের ভিডিওতেও বলেছিলাম, ক্র্যাশ না হলে হবে না, কারেকশানে হবে না, ক্র্যাশ হতে হবে। এবার ক্র্যাশ আমি চাইছি ক্র্যাশ হোক তা নয়, হ্যাঁ, কেননা আমার নিজের ফ্যামিলিরও ইনভেস্টমেন্ট আছে। একদমই মনে করবেন না যে আমি ক্র্যাশ হবে বা চাইছি, একদমই আমি চাই না। কিন্তু আমি বলছি ভ্যালুয়েশন পাওয়ার জন্য কিন্তু ওরকম যখন মার্কেটে ব্লাড বাথ চলছে, কেউ ফিরে তাকাচ্ছে না, ওই সব মার্কেট দরকার। এখনকার মার্কেটটা মানে তা নয়। ঠিক আছে, আপনি ইন্ডেক্স দেখলে হয়তো মনে হবে এই খারাপ, বা হয়তো বিএসসি একটা স্টক দেখছেন, আমি যে নামগুলো বলছি কোনো ফিনান্সিয়াল অ্যাডভাইস নয়, জাস্ট ওই এক্সাম্পল দেওয়ার জন্য। ধরুন বিএসসি স্টক মনোপলিস্টিক প্রায় বিজনেস, খারাপ কোম্পানি নয়, কিন্তু আপনি নিতে যাবেন হয়তো 3,000 টাকা হয়ে গেছিল, তার থেকে কমে এখন দেখবেন 2,100 2,200, মানে অনেকটা কারেক্টও করেছে, কিন্তু মশাই ভ্যালুয়েশন বা প্রাইস টু আর্নিং দেখবেন সেই 55-60 আছে। তার মানে কি? তার মানে সস্তা তো হয়নি, তাই না? সস্তা কিন্তু হয়নি। তো তাই আমি বলছি যে এই মার্কেটটা ইনভেস্টারদের জন্যও সেই অর্থে নয়। হ্যাঁ, যারা ওই এসআইপি করে যাচ্ছেন, মানে বারবার নর্মাল অ্যাভারেজ রিটার্নের জন্য মোটামুটি প্রত্যেক মাসে একটা অ্যাভারেজ আউট করার জন্য এসআইপি করছেন, তাদের জন্য ঠিক আছে। কিন্তু যেসব ইনভেস্টাররা একটু সুপার নর্মাল রিটার্নের জন্য যাচ্ছেন, কম সময়ে সুপার নর্মাল রিটার্ন, সেটা তখনই হয় যখন আপনার ইনভেস্টমেন্টটা সব থেকে একটু কম দামের দিকে হবে। এবার সব থেকে কম বা বটম তো ধরা যায় না, কিন্তু অ্যাটলিস্ট ভ্যালুয়েশনের নিরিখে বাজারে যখন লাল ব্যাপার থাকবে, ভ্যালুয়েশন যখন একদম তলানিতে ঠেকবে, তখন সেই পরিস্থিতি এখনো বাজারে আসেনি। এত নৈরাশ্যজনক ব্যাপার এখনো বাজারে আসেনি, ঠিক আছে? তখন নিরাশাই দেখবেন। হ্যাঁ, মানে কেউ হয়তো শেয়ার মার্কেটের চ্যানেলও খুলে দেখছে না, এরকম দেখবেন হয়তো। তো তখন কিন্তু আসল নেমে কেনাকাটির সময়, তো সেই সময়টা এখনো আসেনি। তো যাই হোক, এটা ইনভেস্টারদের জন্য, ওই ইনভেস্টারদের জন্য মার্কেট নয় মানে আমি বলতে চাইছি না যে সব ইনভেস্টারদের জন্য নয়, না, যারা একটু প্রচুর ভ্যালু টাইপের ইনভেস্টার, যারা একটু একদম কম দামে সেল চললে কিনতে চান, ওনাদের জন্য এখনো মার্কেট আসেনি। এটাই বলার বক্তব্যটা, ভুল মিনিং করবেন না, ঠিক আছে? মানে এই নয় যে ইনভেস্টারের মার্কেট বলছে কাল থেকে এসআইপি বন্ধ করে দিই, ইনভেস্টমেন্ট বেচে দিয়ে বেরিয়ে যাই, না, এরকম নয় ব্যাপারটা। আচ্ছা, কখন কশন হবেন আবার এটা বলে নি। কখন আমি পার্সোনালি একটু ইনভেস্টমেন্টে কশাস মানে স্ট্র্যাটেজি নেব, যেটা আমি দুদিন আগের ভিডিওতে বলেছি, পারলে এই ভিডিওর শেষে আবার আমি দিয়ে দেব ভিডিওটা। সেটা হচ্ছে 24,300 যদি ভেঙে গিয়ে স্টে করাটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই নয় যে একটু টাচ অ্যান্ড গো করলো বা একদিন নামলো, তা নয়। স্টে করে বা উইকলি ক্লোজিং 24,300-র নিচে এলো, তখন আমি একটু ইনভেস্টমেন্ট নিয়ে কশাস হয়ে যাব, ফার্দার ইনভেস্টমেন্ট নিয়ে কশাস হব। মানে 10,000 টাকার এসআইপি চললে সেটাকে আমি কমিয়ে হয়তো 5,000 টাকা আনলাম, আর 5,000 টাকা করে আমি লিকুইড ফান্ডে রাখতে লাগলাম। মার্কেট যদি আরও নিচে কারেক্ট করে, তখন সেটা আবার আমি মার্কেটে ইনভেস্ট করব। গত ভিডিওতে, মানে আমি শনিবার বা উইকেন্ডের ভিডিওতে আমি সেরকম কথাই বলেছিলাম, আমার পার্সোনাল স্ট্র্যাটেজি। তাতে অনেকে আবার একজন দুজন ভুল ভেবেছেন, তারা আবার প্রশ্ন করেছে আমি কি তাহলে সব পুরো বেচে দিয়ে বেরিয়ে যাব? আপনি যদি এত ভালো টাইমিং করতে পারেন করুন, আমি পারি না, আমি করিও না। আমার এক্সিস্টিং ইনভেস্টমেন্ট নিয়ে আমি ছেলে খেলা করি না, ঠিক আছে? সেটা মানে ওই বেচে দিলাম, তারপর আবার কমে গেলে নিয়ে নেবো, আর যদি না কমে তো এরকম না। ফার্দার যে ইনভেস্টমেন্ট যেটা চলে, যেটা টপ আপ, সেটা একটু নিয়ে আমি নাড়াচাড়া করতে পারি। যে ইম্পর্টেন্ট লেভেল, যেমন আপনাদের সামনেই আছে, এটা ইম্পর্টেন্ট ক্রিটিক্যাল লেভেল, রাইট? দেখতেই পাচ্ছেন। তো এইটা যদি ভেঙে যায়,
দেন আমি আরও একটু নিচের দিকে যেতে পারে, তখন আমি একটু এসআইপি কমিয়ে এসআইপির টাকাটা আরও একটু হাতে রাখবো, লিকুইড ফান্ডে রাখবো, আবার একটু নিচে এলে ইনভেস্ট করলাম, এইটা। কিন্তু এই নয় যে আমার 10 লাখ টাকার অলরেডি স্টক বা মিউচুয়াল ফান্ড কেনা আছে, 10 লাখ টাকার মিউচুয়াল ফান্ড আমি জিরো করে দিলাম, তা আমি করব না। পোর্টফোলিও রিব্যালেন্সিং আর টাইমিং করার মধ্যে পার্থক্য আছে। রিব্যালেন্সিং ব্যাপারটা আলাদা। রিব্যালেন্সিং মানে একটা রেজিং বুল মার্কেট চলছে, তখন আপনার ইকুইটি অ্যালোকেশন অনেক বেড়ে গেছে আর ডেট অ্যালোকেশন অনেক কমে গেছে, তখন আস্তে আস্তে ইকুইটি থেকে বার করে অল্প অল্প প্রফিট বুক করে ডেটের মধ্যে রাখছেন, মানে যাতে আবার আপনার ভারসাম্যটা ইকুইটি আর ডেটের সমান সমান চলে আসে। সমান সমান না, আপনার যা রিব্যালেন্সিং, কেউ হয়তো 30-70 রাখে ইকুইটি ডেট, কেউ হয়তো 40-60 রাখে, আপনার বয়স অনুযায়ী, আপনার রিস্ক অনুযায়ী যা আপনার ডেট লেভেল আপনি রাখেন সেটা নিয়ে বলছি। তো রিব্যালেন্সিং এর ব্যাপারটা অন্যরকম, ঠিক আছে? তো সেটা বুল মার্কেটে এরকম হলে আপনি রিব্যালেন্সিং করলেন, এখন তো বুল মার্কেট চলছে না, সুতরাং এখন রিব্যালেন্সিং এর প্রশ্ন আসছে না। তো যাই হোক, এইটা একটু বলার ছিল। এইবার আসি, একটা দুটো স্টক নিয়ে আলোচনা করব। আলোচনাটা যদি ভালো লাগে প্লিজ ভিডিওটাকে একটু লাইক করে দিন, আর চ্যানেলে নতুন হলে প্লিজ আপনারা ভিডিও দেখেন, আমি জানি ভিডিওকে ভালোও লাগে হয়তো, কিন্তু হয়তো সাবস্ক্রাইব করতে একটু ভুলে যান। প্লিজ একটু মনে করে একটু সাবস্ক্রিপশনটা করে রাখবেন, ফ্রি অফ কস্টে, জাস্ট একটু সাবস্ক্রাইব বাটনটা প্রেস করলেই হবে। এবার একটা দুটো স্টক নিয়ে আলোচনা করব, তার আগে আরেকটা কথা বলে নিই। আপনারা নিশ্চয়ই উৎসুক হয়ে আছেন, সেপ্টেম্বর মাস চলে এসেছে। আমি মে মাসে একটা ট্রেডিং চ্যালেঞ্জ শুরু করেছিলাম এবং মে মাসটা যথেষ্ট বাজে ছিল, এবং সেখানে সুইং ট্রেডিং চ্যালেঞ্জে মে মাসে আমি যদি মনে করে দেখি 7 লাখ টাকার অ্যাকাউন্ট নিয়ে আপনাদের সামনে আমি শুরু করেছিলাম। ওই অ্যাকাউন্টে 0 টাকা ছিল, আমি ওখানে 7 লাখ টাকা আনলাম, বললাম এই অ্যাকাউন্ট নাম্বার, এখান থেকে আমি শুরু করছি, আগে থেকে বলে নিয়ে তারপর সেই অ্যাকাউন্টে আমি ট্রেডিং চ্যালেঞ্জ শুরু করি, আশা করি আপনারা জানেন। তো সেইখানে কিন্তু 7 লাখ টাকার অ্যাকাউন্টে 2,40,000 টাকার মতো নেট প্রফিট হয়েছিল মে মাসে। মনে আছে, আমি পিএনএল অনেকবার দেখিয়েছি, যারা ভুলে গেছেন তাদের জন্য আমি এই ভিডিওর এন্ড স্ক্রিনে, শেষের স্ক্রিনে আমি ওই আমার পিএনএল এর বা সুইং ট্রেডিং চ্যালেঞ্জের যে একটা প্লেলিস্ট বানিয়ে রেখেছি সেটা আমি দিয়ে দেবো। তো সেই চ্যালেঞ্জের আমি বলেছিলাম যে কি স্টক ধরে, কোন স্টক ধরে আমার সেগুলো হয়েছে, বা তার মধ্যে একটা দুটো বেস্ট ট্রেডের আমি ট্রেড নেওয়ার কারণটা কি, তার পিছনে স্ট্র্যাটেজি কি ছিল, কিভাবে আমি স্টকটা সিলেক্ট করলাম, কিভাবে আমি চার্টে দেখে কখন এন্ট্রি নিলাম, কখন এক্সিট করলাম, এই জিনিসগুলো আপনাদেরকে আমি বলবো, এবং 3 মাস বাদে বলবো। জানেন এখন সেবির অনেক নিয়ম কানুন আছে, 3 মাস বাদে আমি আরামসে বলতে পারি। তো মে মাসের ট্রেড, এখন সেপ্টেম্বর হয়ে গেছে, জুন জুলাই আগস্ট 3 মাস পেরিয়ে গেছে, সেপ্টেম্বরে আমি মন খুলে বলতে পারি। মন খুলে সেই ভিডিওটা পেতে হলে আপনাদের একটা কাজ করতে হবে, আমি এই উইকেন্ডে ভিডিও দেব। তার আগে আপনাদের একটা ছোট্ট রিকোয়েস্ট রইল, ভিডিওটা কিন্তু আমার সঞ্জয় টক্স অ্যাপে আসবে ফ্রি অফ কস্টে, কোনো টাকা পয়সা লাগবে না ওই ভিডিও দেখতে, ফ্রি অফ কস্টে। তার জন্য সঞ্জয় টক্স এই অ্যাপটা ইনস্টল করে নেবেন, ঠিক আছে? সঞ্জয় টক্স একটা গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন, বা ভালো হয় নিচে একটা লিঙ্কও দেওয়া আছে ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং ফার্স্ট স্ক্রিনে, সেখান থেকে মানে কমেন্ট বক্সে, কমেন্ট সেকশনে প্রথম কমেন্টে, সেখান থেকেও ইনস্টল করে নিতে পারেন। ওটা ইনস্টল করে নিয়ে দেখবেন, অ্যাপটা ইনস্টল করে নিয়ে কি হবে, এরকম তো অ্যাপ আপনার মোবাইলে আসবে। অ্যাপটা ইনস্টল করলে অ্যাপটা খুলবেন, লগ ইন করলেন, তারপর দেখলেন যে এখানে 3 ডটস এই উপরের দিকে, মানে 3 লাইন, এই দিকে ডান দিকে বা বাঁ দিকে আপনার মোবাইল অনুযায়ী এই 3 ডটস বা 3 লাইন থাকবে। এখানে ক্লিক করলেই দেখবেন ফ্রি কন্টেন্ট, এখানে ক্লিক করলে ওই প্রোফাইল, এই বিভিন্ন মেনু খুলে যাবে। ওইখানেই একটা মেনুতে দেখবেন যে লেখা আছে ফ্রি কন্টেন্ট বা ফ্রি কোর্স বা ফ্রি কন্টেন্ট, ওইটাকে ক্লিক করবেন। ওইটাকে ক্লিক করে আবার দুটো ট্যাব আসবে উপরে, একটা হচ্ছে ডকুমেন্ট আর তার পাশে হচ্ছে ভিডিও। ওই ভিডিও ট্যাবটাকে আবার ক্লিক করতে হবে, ফ্রি কন্টেন্ট, তারপর ভিডিও ট্যাবটা সেকেন্ড ট্যাবে আছে, ভিডিও ট্যাবটা ক্লিক করবেন, না হলে দেখবেন যে ফাঁকা। আপনি দেখলেন ও ফাঁকা কেন? ফাঁকা মানে বাই ডিফল্ট ডকুমেন্ট ট্যাবটা ক্লিক করা থাকে, সিলেক্ট থাকে। তো সেখান থেকে এই ভিডিও ট্যাবটা ক্লিক করবেন, পাশেই থাকে উপরে ভিডিও। ওই ভিডিও ট্যাবটা ক্লিক করলেই দেখবেন অনেক ভিডিও দেওয়া আছে, তার মধ্যে এই উইকেন্ডে আমি ওই ট্রেডের যে মে মাসে কি ট্রেড করেছিলাম, নেওয়ার কারণ কি, এন্ট্রি এক্সিট, সব আমি ওই ভিডিওতে বলবো। প্লিজ একটু অ্যাপটা ইনস্টল করে নেবেন, এই রিকোয়েস্টটা রইল। আর তার সাথে সাথে যদি মনে হয় যে একটা আমার পেইড কোর্স, যেটা
ইন্ট্রাডে ট্রেডিং, সেটাও আমার 14ই সেপ্টেম্বর থেকে চালু হবে, এনরোলমেন্ট অলরেডি চলছে। তাতে যদি এনরোল করতে চান তাহলে প্লিজ তারও লিঙ্ক ওইখানেই পাবেন, আমার ভিডিও ডেসক্রিপশন বক্সেও দেওয়া আছে, বা এনরোল করে বা মানে অ্যাপটা ইনস্টল করে দেখতে পাবেন। এটার কিন্তু 3100 টাকা প্রাইস নয়, 6185 টাকা প্রাইস। এই বাই নাও ক্লিক করবেন, বাই নাও ক্লিক করার পর কিন্তু এই স্টক ইন্ট্রাডে আর ফিউচার অ্যান্ড অপশন ইন্ট্রাডে দুটো চলে আসবে। দুটোকে সিলেক্ট করলে আপনার এখানে 6185 টাকা প্রাইস হবে। দুটোকে সিলেক্ট করে তারপরই প্রসিড টু পেমেন্টে করে নেবেন, ঠিক আছে? যারা যারা চান, আপনাদের অনেকের রেসপন্স এসেছে, খুব ভালো লাগছে। 3.5 মাস ধরে আমি আপনাদের সাথে থাকবো এই কোর্সে। 14ই সেপ্টেম্বর থেকে 31শে ডিসেম্বর পর্যন্ত কোর্স হবে। আরামসে আমরা সব জিনিসগুলো শিখবো, প্র্যাকটিক্যাল ওয়ার্কশপও হবে লাইভ মার্কেটে, দারুণ ব্যাপারগুলো হবে। আমরা আশা করি অনেক কিছু আমরা শিখতে পারবো। যারা এখনো এনরোল করেননি, লিমিটেড সিট আছে, প্লিজ একটু এনরোল করে নেবেন। আচ্ছা, এবার আসি কিছু স্টক নিয়ে যে আলোচনা করব। প্রথমে একটা বিএসসি স্টক নিয়ে আলোচনা করেছি, বা বিগত ভিডিওতে 5টা স্টক নিয়ে আমি আলোচনা করেছিলাম। 5টা স্টক নিয়ে যে আলোচনা করেছিলাম তার ভিডিওটাও আমি এন্ড স্ক্রিনে দিয়ে দেবো, পারলে দেখবেন। আজকে কিছু দুটো তিনটে এমন একটা স্টক তো এমন কথা বলবো যার কথা আমি সাধারণত বলি না, সেটা হচ্ছে বেদান্তা। আপনারা অনেকের প্রশ্ন এসেছে মেটাল অ্যান্ড এই নিয়ে একটু বলুন। আমি তেমন কভার করি না মেটাল অ্যান্ড মাইনিং, ঠিক আছে? কারণ এগুলো খুব ভোলাটাইল, এগুলো অনেক ব্যাপারে চলে। তো বেদান্তা যদি দেখেন সাইডওয়েজ হয়ে আছে স্টকটা, ঠিক আছে? সাইডওয়েজ হয়ে আছে স্টকটা, কোনো রকম রেকমেন্ডেশন নয়, কোনো রকম এই নয়, আপনাদের প্রশ্ন এসেছিল তাই জন্য বলছি। সুতরাং স্টকটার চারিত্রিক বৈশিষ্ট্যই এইটা স্টকে ঢুকবেন আর কখন যে ব্রেকআউট দেবে ইউ নেভার নো। যারা ট্রেড করছেন ঠিক আছে, আর যারা ইনভেস্টেড আছেন তারা ওই মোটা ডিভিডেন্ডে কিন্তু দেয়, এই একটা ব্যাপার। যদি মেটাল অ্যান্ড মাইনিংয়ের মধ্যে ফান্ডামেন্টালি স্ট্রং বলেন, বেদান্তা কিন্তু ফান্ডামেন্টালি স্ট্রং স্টক, এটা নিয়ে কোনো এই নয়। ব্যবসাটাও ঠিকঠাক আছে এবং ভালো রকম ডিভিডেন্ড পে করে, ডিভিডেন্ড পেইং স্টক। শুধুমাত্র ডিভিডেন্ডের জন্যই তো করবেন না, যারা ওই ইনভেস্টমেন্ট করে ছেড়ে দিয়ে ঠিক আছে দেখতে চান, সাইডওয়েজ এখন তো ওভারঅল মার্কেটও চলছে, এও সাইডওয়েজ চলছে, তাহলে আমি ঠিক আছি, এটা যারা ভাবতে চান তারা ঠিক আছেন। না হলে যারা মোমেন্টাম পছন্দ করেন, দেখুন আপনারা না ভুল করে ফেলেন যে ইনভেস্টার আপনি কি ধরনের ইনভেস্টার। অনেকে না আমি ইনভেস্ট করবো, আমি বিনিয়োগ করবো, আমি বিনিয়োগকারী। আরে বাবা, বিনিয়োগকারীদের মধ্যে পার্থক্য আছে, অনেক ভাগ আছে। যেমন আপনি ট্রেডার হলে ট্রেডারদের মধ্যে অনেক ভাগ আছে না, সুইং ট্রেডার, ইন্ট্রাডে ট্রেডার, আবার ইন্ট্রাডে ট্রেডার মধ্যে ফিউচার অ্যান্ড অপশন ট্রেডার, স্টক ট্রেডার, আবার আপনার মানে স্টক ট্রেডারের মধ্যে অনেকে ইন্ট্রাডে আছে, সুইং ট্রেডিং আছে, অনেকে পজিশনাল ট্রেডার আছে। তো অনেক ধরনের ট্রেডার আছে, কেউ আবার মোমেন্টাম ট্রেড করে, বিভিন্ন ধরনের ট্রেডার আছে। তো আপনি কি ধরনের ইনভেস্টার সেটাও দেখবেন। ইনভেস্টারও অনেক প্রকারের হয়, যেমন ভ্যালু ইনভেস্টার, যারা যেখানে ভ্যালু আছে ধরে বসে থাকে, তারপর যখন বাড়লো হলো। মানে এখন হয়তো আইটিসিতে অনেকে ভ্যালু দেখছে, এশিয়ান পেন্টসে ভ্যালু দেখছে, ওইগুলো এখনো বাড়ছে না, তাহলে আমি ঢুকি। আইটিতে অনেকে হয়তো ভ্যালু দেখছে যে নিয়ে রাখি পরে বাড়বে, এরকম যারা ভ্যালু ইনভেস্টার হয় তারা ওই রকম নিয়ে বসে থাকার মতো স্টকগুলো নেবেন, যেগুলো এখন থমকে দাঁড়িয়ে আছে বা পরে বাড়বে তার জন্যে। আর যারা ওরকম পছন্দ করেন না যে আজকে নিলাম, আমি মোটামুটি 1-2 মাসের মধ্যে দামটা একটু উপরের দিকে ভাই না চললে ভালো লাগে না, তাহলে মানে আপনারা মোমেন্টাম বা ট্রেন্ড ট্রেডার, মানে ট্রেন্ড ইনভেস্টার বা মোমেন্টাম ইনভেস্টার। মোমেন্টামও ইনভেস্টার হয়, ওটাও ইনভেস্টারের একটা বা গ্রোথ ইনভেস্টার, গ্রোথ স্টকে আপনি থাকতে চান, যাদের বিজনেসে গ্রোথ আছে, যাদের বিজনেসে গ্রোথ মানে কি বলবেন, এশিয়ান পেন্টসে কি বিজনেসে গ্রোথ নেই? না, আছে, কিন্তু এশিয়ান পেন্টস বা বড় বড় লার্জ ক্যাপের গ্রোথ রেট হয়তো 5%, 6%। ওদের দেখবেন কোয়ার্টার অন কোয়ার্টার বা অ্যানুয়ালি গ্রোথ রেট হয়তো আপনার 5% হয়, 6% হয়, কেন বড় বটগাছ হয়ে গেছে এত বড়। হ্যাঁ, তাহলে আপনি যদি মোমেন্টাম ট্রেডার হন, বা আপনি যদি বারবার ট্রেডার রয়েছে, মোমেন্টাম ইনভেস্টার বা গ্রোথ ইনভেস্টার হন, তো সেক্ষেত্রে আপনি এমন ধরনের স্টকগুলোর মধ্যে যাবেন যার আর্নিং গ্রোথ হয়তো 15%, 20% পার ইয়ার অন ইয়ার অ্যানাম বেসিসে, রাইট? এই ধরনের আপনি নিজেকে বুঝুন। আপনারা ইনভেস্টার একটা মানে কোট আনকোট, আমি তো ইনভেস্টর না, আপনি কি ধরনের মানসিকতার ইনভেস্টার সেটা নিজেকে চিনুন, বুঝুন।
যার ভ্যালু ইনভেস্টার সে গ্রোথে যাবে না, আবার যে গ্রোথে আছে সে হয়তো মানে একটু বেশি পিই দেওয়া স্টকেও আমি নিতে পারি, কারণ আমি জানি যে এই বিজনেসের গ্রোথটা ভালো আছে, সুতরাং হাই পিইতে আমি নেব, আই উইল সেল হাইয়ার, কারণ আমি দেখতে পাচ্ছি বিজনেসের গ্রোথ হয়তো ভালো পাবো এখানে আমি যা ফান্ডামেন্টাল অ্যানালিসিস করছি, কোম্পানির যে ব্যালেন্স শিট পড়ছি বা কোম্পানির অ্যানুয়াল রিপোর্ট পড়ে আমার মনে হয়েছে যে এদের গ্রোথ আসতে পারে, তাই জন্য আমি যাচ্ছি। এবং ব্যাপারটা বুঝতে পারছেন, মানে এশিয়ান পেন্টস ইজ নট আ গ্রোথ কোম্পানি, কারণ ওগুলো লার্জ ক্যাপ হয়ে গেছে, ওরা যখন মিড ক্যাপ স্মল ক্যাপ ছিল তখন ওরা গ্রোথ ট্র্যাজেক্টরিতে ছিল। সাধারণত একটা কোম্পানির গ্রোথ ট্র্যাজেক্টরি এরকম ভাবে হয়, জানেন নিশ্চয়ই, এরকম হয়। এই যে এখানে মিড ক্যাপের হয়, তারপর আস্তে আস্তে একটু ঝিমিয়ে যায়, তখনও হয়তো উপরের দিকে চলে ভালো কোম্পানি হলে, কিন্তু একটু ঝিমিয়ে যায়। এইখানে যেমন মেন গ্রোথ ফেজটা এইটা হয় না। তো আপনি কি ধরনের, আবার অনেক অনেক কোম্পানি এরকম ভাবে হয়ে আছে এর মধ্যে ভ্যালু জমছে, তারপর হয়তো এটা বাড়ে। তো এই ভ্যালু ফেজে অনেকে ইনভেস্ট করে, তারা ভ্যালু ইনভেস্টার। মিউচুয়াল ফান্ডের নাম দেখেই তো বুঝতে পারেন, যেমন আইসিআইসিআই ভ্যালু ইনভেস্টিং ফান্ড বলে আছে, একটা জাস্ট নাম বললাম, তাদের দেখবেন ম্যান্ডেট, ফান্ড ম্যান্ডেটেই লেখা আছে যে আমরা ভ্যালু ইনভেস্টিং এর উপর কাজ করি। আবার একটা গ্রোথ অপরচুনিটিস বা অপরচুনিটিস ফান্ড বলে আছে, তারা অপরচুনিটি খোঁজে, কোথায় গ্রোথ আছে। মোমেন্টাম ফান্ড বলে আছে, যারা মোমেন্টাম খোঁজে। বিজনেস সাইকেল ফান্ড আছে, যারা সাইকেলকে ধরার চেষ্টা করে। তো আপনিও তেমন ইনভেস্টার, আপনি কি ধরনের মানসিকতার ইনভেস্টার সেটা নিজেকে একটু প্লিজ ডিসকভার করুন, একটু বসে ভাবুন এক দুদিন ধরে। আশা করি এই নিয়ে আপনারা আলোচনা শোনেননি, যদি ডিটেলস আলোচনা চান একদিন পুরো মানে কি বলবো একদম খোলসে করে যাকে বলা বলে তেমনভাবে একটা আলাদা ভিডিও নিয়ে আসবো, যে ইনভেস্টারের ক্লাসিফিকেশন নিজেকে কি করে চিনবেন এবং সেই অনুযায়ী কি করে স্টক বা কোম্পানিগুলোকে খুঁজবেন। যদি চান প্লিজ একটু নিচে লিখবেন, হ্যাঁ দাদা চাই বলে ভিডিও, মানে এই এই টপিকের উপর ভিডিও চাই, একটু লিখবেন ইনভেস্টারের ব্যাপারের উপর, ইনভেস্টার ক্লাসিফিকেশনের উপর, তাহলে আমি আশা করি আনবো। তবে যেইটুকুনি বললাম ওইটুকুনিও যদি মনে রাখতে পারেন আশা করি কাজে দেবে। ঠিক আছে, তো যাই হোক এইটুকুনি ব্যাপার। স্টকের ভিডিএল নিয়ে একটু বললাম, সিজি পাওয়ার এসব নিয়ে আমি আগেই বলেছি। বা একটু একটু যেটা নিয়ে কথা, বাজাজ ফিনান্স নিয়ে অনেকের প্রশ্ন এসেছে, তাই জন্য বাজাজ ফিনান্স নিয়ে বলবো, আর আর বেশি এই করবো না, একটা দুটো স্টকের নাম। বাজাজ ফিনান্স ভালো কোম্পানি, কিন্তু সাইডওয়েজ হয়ে আছে, ঠিক আছে, সুতরাং প্লিজ, সাইডওয়েজ হয় এগুলো, মার্কেটও সাইডওয়েজ, এও সাইডওয়েজ, কোম্পানি এখনো খারাপ হয়ে যায়নি। জিও ফিনান্স, জিও ফিনান্সের চার্ট যদি সামনে পাই আমি, হ্যাঁ জিও ফিনান্স ভালো, এখনো ঠিক আছে, ওরা সবে বিজনেস শুরু করেছে, এখন হয়তো ওদের কিছু মিউচুয়াল ফান্ড একটু আসতে দেখছেন, সুতরাং মিউচুয়াল ফান্ডে নামছে, শোনা যাচ্ছে যে ব্রোকারেজও নামবে, শো স্টপার কিছু করবে হয়তো, এরকম মনে হচ্ছে। কিন্তু জিও ফিনান্সও খারাপ কোম্পানি না, কিন্তু দেখুন নিচ থেকে অনেকটা বেড়েছে, এও এখন তাই জন্য ঝিমিয়ে আছে। নিচেও কি আসতে পারে? হ্যাঁ নিচেও আসতে পারে, একটু টেকনিক্যালি নিচেও একটু আসতে পারে, এই নেই, কিন্তু মানে ওই মানে খারাপ কোম্পানি এখনো হয়ে যায়নি, মোটামুটি ঠিক আছে। বাজাজ ফিনান্স, জিও ফিনান্স এগুলো ঠিক আছে। আচ্ছা, ভারতী এয়ারটেল ওয়ান অফ দ্য আমার ফেভারিট স্টক। যদি মানে ওই টেলিকম কোম্পানির বলেন, অনেকে ওই ভোদাফোন আইডিয়া যায়, আমি কোনোদিন আমার চ্যানেলে ভোদাফোন আইডিয়া কভার করিনি, বারবার বলেছি, যখনই ভোদাফোন আইডিয়া নিয়ে অনেকের প্রশ্ন এসেছে উত্তরে আমি বলেছি কেন, আপনার তো পার্সেন্টেজ টার্মসে রিটার্ন নিয়ে কথা, আর একটা ভালো স্টকে থাকার কথা। দেখুন না এয়ারটেল কি দিয়েছে, কি দিয়েছে 2024 থেকেও যদি ধরি, 2024 জানুয়ারি 2024 থেকেও এখনো পর্যন্ত 88% রিটার্ন, একটা লার্জ ক্যাপ কোম্পানি 88% রিটার্ন 2024 জানুয়ারি থেকে দিয়ে গেল, 1.5 বছর। আর কি বলবো, তাহলে কিন্তু এগুলো চোখে পড়ে না। আইডিয়া ভোদাফোনে 88% রিটার্ন বের করতে মানে জান বেরিয়ে গেছে, হয়তো একটু কাউকে যদি থেকে থাকে বা কেউ যদি ট্র্যাপড হয়ে থাকেন লিখবেন। আমি মনে করি না ট্র্যাপড কেউ হয়, নিজে ট্র্যাপে না পড়তে চাইলে কেউ আপনাকে ট্র্যাপ করতে পারে না। ওই ট্র্যাপড হয়ে গেছি, আগে নিজেকে দোষ দিন যে আপনারও দোষ আছে, তাহলেই তো শিখবেন। যদি আমি নাই মনে করি যে আমি ভুল করতে পারি, তাহলে তো আমি শোধরাবই না সেটা। যদি অন্যের ঘাড়ে দোষ দিয়েই সবসময় চলে, না 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 আমি ট্র্যাপড নি, ও আমায় বলেছে তাই তো আমি করে ফেলেছি। হ্যাঁ, অনেকে আমাকে এই করে, তো আমি তাদেরকে বকি, তাদেরকে হোয়াটসঅ্যাপ করে, দাদা আমি তো কিছু জানি না, একজন বলেছিল আমি করে ফেলেছি। আমি তখন তাদের প্রশ্ন করি, যখন বলেছিল নিশ্চয়ই তুমি লোভে পড়েছিলে যে এত পার্সেন্ট দেবে তাই জন্য হয়তো তুমি গেছো, তাই তো? তখন বলে হ্যাঁ। তার আমি বললাম যে লোভ করে সে কচি খোকা নয়, ঠিক আছে। আর তো যাই হোক, এটা অন্য ব্যাপার।
তো আপনাদেরও বলছি প্লিজ একটু মানসিকতা ঠিক রাখুন, একটু ভালো এই স্টক জাতীয় গুরুত্বে থাকুন যার কোম্পানি ভালো। এবার দেখুন, এবার 88% রিটার্ন দেওয়ার পর কি এ আবার ঝিমাবে, এবার এ হয়তো 1-2 বছর আবার এরকম থাকতে পারে, আমি কথার কথা বলছি, 6 মাস হয়তো ঝিমিয়ে থাকলো, হতেই পারে, হতেই পারে। তো ব্যাপারটা এরকম, সব তো হয় না, কিন্তু মোটামুটি ভালো। সুইগি নিয়ে আপনাদের অনেকে এসছে, সুইগি আমার পার্সোনাল দেখুন, সুইগি একটু হায়ার হাই হায়ার হাই লো করছে, এগুলো না একটু ট্রেডিং জাতীয় স্টক হিসেবে আমার ভালো লাগে, কেননা এই দেখুন যেগুলো এখনো প্রফিটেবল কোম্পানি হয়নি, সুইগি জোম্যাটো মাঝে মাঝে প্রফিট করে আবার কোনো কোয়ার্টারে লসে চলে যায়। তো যেগুলো এরকম হয়ে আছে সেগুলোর মধ্যে আমি পার্সোনালি যেতে একটু কেমন গড় রাজি, মানে কেমন লাগে, ট্রেডিং হিসাবে ঠিক আছে, কেউ ট্রেডিং টেকনিক্যাল হিসাবে নিলেন, স্টপ লস রাখলেন, একটু ভালো দাম পেলেন বেচে দিলেন, সেটা আলাদা ব্যাপার, যাদের ওই স্কিলটা আছে, ঠিক আছে, তাছাড়া আমি এরকম করি না। এইচডিএফসি ব্যাংক নিয়ে একটু আলোচনা করি। দেখুন মেন যে ব্যাংকিং সেক্টর নিচের দিকে যাচ্ছে, ব্যাংক নিফটি কিন্তু ভালো নিচে পড়ছে, এবং যে নিফটিকে ড্র্যাগ করছে নিচের দিকে তার প্রধান অন্যতম কাণ্ডারি এইচডিএফসি ব্যাংক, অন্যতম, ঠিক আছে। এই কদিনে কিন্তু আমি ডেইলি চার্ট আপনাদের সামনে খুলেছি, যদি এই টপটা থেকে দেখেন, এটা কিন্তু অ্যাডজাস্টেড মোটামুটি প্রাইস যদি দেখেন, তো 6%-এর মতো কারেক্ট করেছে, 6-7%, একটা লার্জ ক্যাপের পক্ষে তাও এইচডিএফসি ব্যাংকের 6-7% অনেকটাই, যেটা একটা বিশাল বড় একটা ওয়েটেজ রাখে। তো এইচডিএফসি ব্যাংক আমার মনে হয় একটু মানে কি বলে একটু ঝিমাচ্ছে, তবে বাজে কোম্পানি তো একদমই নয়, নিশ্চয়ই আবার ফিরে আসবে, ঠিক আছে। এবার আরেকটা স্টকের কথা বলি যেটা আপনাদের অনেকের প্রিয়, সেটা হচ্ছে বা বা আমার আজকে কভার করার মন আছে, সেটা হচ্ছে রিলায়েন্স। রিলায়েন্সের এজিএম আমি জানি না আপনারা কজন শুনেছেন, বা রেজাল্টেরও জিনিস ব্যাপারটা ছিল, সেটা কতজন শুনেছেন। রিলায়েন্স কিন্তু যথেষ্ট ভালো, একটু ডিজিটালের দিকে যাচ্ছে। আম, আমার মনে হয় যদি সেমিকন্ডাক্টর ব্যাপারগুলো পিক আপ করে এও ঢুকে যেতে পারে, মানে এরা তো সব জায়গাতেই যায়, সুতরাং আমার মনে হয় এই কোম্পানিটার দিকে একটু নজর রাখা উচিত। এবার দেখুন লার্জ ক্যাপ, ওই আবার বললাম, যেই নজর রাখা উচিত মানে বলতে পারে মানে সঞ্জয় কিনতে বলছে, আমি তো প্রথম কথা অ্যাডভাইস দিচ্ছি না, দ্বিতীয় কথা আপনার যদি মনে হয় আপনি কি ধরনের ইনভেস্টার সেটা দেখুন, আপনি যদি গ্রোথ ধরনের ইনভেস্টার হন তাহলে রিলায়েন্স হয়তো গ্রোথ করছে 8% রেটে, দেখে নেবেন, আমি যে এক্সাম্পল দিচ্ছি এক্স্যাক্ট 8% না, একটু দেখে নেবেন যে আপনার রেভিনিউ গ্রোথ কোয়ার্টার অন কোয়ার্টার বা কোয়ার্টার অন কোয়ার্টার না অ্যানুয়াল বেসিসে কত পার্সেন্টে হচ্ছে, তা আপনি কি সেই গ্রোথ রেটে আর ইউ ওকে উইথ দ্যাট, নাকি আপনার একটু বেশি গ্রোথ চাই, তাহলে একটু মিড ক্যাপ স্মল ক্যাপে অন্য ধরনের ব্যাপারে আসতে হবে, বা লার্জ ক্যাপেও মাঝে মাঝে কয়েকটা গ্রোথ সাইকেল বাড়ে, যেমন এয়ারটেলের একটু গ্রোথ সাইকেলটা বেড়েছিল তাই জন্য হয়েছিল, ওইভাবে নজর দেবেন। স্টক কেউ বললেই আমি হুমড়ি খেয়ে পড়ে যাব তা নয়। আর যারা একটু স্টেবল চায় যে পোর্টফোলিও আমার স্টেবিলিটি থাক, একটু ডিভিডেন্ড এলেও হলো, টাকা না মানে না এলেও হবে, কিন্তু একটু স্টেবিলিটি চাই, লার্জ ক্যাপে আমি থাকতে চাই, তারা রিলায়েন্স বা অন্যান্য ব্যাপারগুলো এইচডিএফসি ব্যাংক এইসব দিকে নজর রাখবে, বা না পারলে নিফটি কিনে নিল, নিফটি ইন্ডেক্স কিনে নিলেই তো হয়ে গেল। এইভাবে নিজেকে, আবার বলছি, আজকের ভিডিওটা আমি 10 মিনিটে শেষ করব ভেবেছিলাম, কিন্তু প্লিজ যারা এটা নিয়ে বলবেন যে অনেক বড় ভিডিও বানাচ্ছি তারা বুঝছেন না এটা কত দামি কথা। আমি আপনাকে বলছি ইনভেস্টারদেরও ক্লাসিফিকেশন হয়, ভেবে দেখুন আপনি কি ধরনের ইনভেস্টার। যদি আপনার মানসিকতা এক ধরনের ইনভেস্টমেন্টের আর আপনি নিয়ে ফেলছেন অন্য ধরনের স্টক, মানসিকতা আর স্টকের মধ্যে বা কোম্পানির মধ্যে ম্যাচ খাচ্ছে না, তাহলে ভালো স্টকও আপনি হাতে রাখতে পারবেন না, হাতে এলেও চলে যাবে, আবার আর বাজে স্টকে ভরে যাবে আপনার পোর্টফোলিও। প্লিজ একটু নিজেকে ভাবুন, নিজেকে বুঝুন, শেয়ার মার্কেট হচ্ছে নিজেকে চেনা। ভালো থাকবেন সবাই, ভিডিওটাকে প্লিজ একটু লাইক করে দিন, একটু শেয়ার করবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর প্লিজ গুগল প্লে স্টোর থেকে সঞ্জয় টক্স SANJOY, হ্যাঁ, সঞ্জয় টক্স অ্যাপটা ইনস্টল করে নিন, এখানে 3 ডটসের গিয়ে ক্লিক করে দেখবেন ফ্রি কন্টেন্ট পেয়ে গেছেন, ফ্রি কন্টেন্টে এসে ভিডিও ট্যাবে ক্লিক করলে লেটেস্ট ভিডিওটা পেয়ে যাবেন, যেটা আমি এই উইকেন্ডে রিলিজ করব, যেখানে আমি মে মাসে আমার কি ট্রেড হয়েছিল তার পুরো একদম ডাইসেকশন বলুন, পোস্টমর্টেম বলুন, সেটা করে দেখাবো একদম চার্টে। ভালো থাকবেন সবাই, নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।